30 টানে শুরু করেছিলাম। তো এখন তো আলহামদুলিল্লাহ 448টা আছে বর্তমান। 448টা। 448টা আছে। তো এইখানে যা দেখছেন এইখানে আছে 140টা বক্স, এখানে একটা আছে এরকম ক্যাম্প 4টা আছে। মানে 4টা অস্থায়ী ক্যাম্প দিয়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে যেসব জায়গায় সরিষা জি জি ফুলের এখন বর্তমানে সিজন চলতেছে, এটার যেখানে সবচেয়ে বেশি কালেক্টেড করা যাবে সেই জায়গাগুলো দিয়ে আপনারা কালেক্ট করছে। জি 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 আমরা শুধু সরিষা না, আমরা সরিষা, ধনিয়া, কালোজিরা, লিচু, সুন্দরবন এই কয় প্রকার মধু আমরা হারভেস্ট করে থাকি। তো এখন মূলত আমাদের সিজনটা শুরু হয় সরিষা দিয়ে। সরিষা দিয়ে শুরু হয়, সরিষা দিয়ে শুরু হয়েছে, আর তারপরে শেষ হবে সুন্দরবন দিয়ে শেষ হবে। সুন্দরবন দিয়ে শেষ জি হবে। মানে সুন্দরবনের আপনার ওই যে সুন্দরবনের পাশে যে মগ বক্স গুলো মানে যে নদীর পাশ দিয়ে রেখে দেওয়া যায়, বনের পাশ দিয়ে জি জি ওইভাবে করেন। সুন্দরবন থেকে মধু সংগ্রহ হয় দুই উপায়ে। একটা, যারা মোয়াল ভাই আছে একেবারে সুন্দরবনে গহীনে যেয়ে বন থেকে ওই চাক কেটে হাত দিয়ে মধু কেটে নিয়ে আসে। আর আমরা কি করি, সুন্দরবনের পাশেই যে নদী আছে নদীর পাশে আমরা বক্স বসিয়ে দিই, আমাদের রাইট, মৌমাছি রাইট। নদী পার হয়ে যে নেকটা নিয়ে আসে। তো ওইখানে আপনার আসসালামু আলাইকুম। আমাদের পোশাক আশাক এবং দাঁড়ানোর বাচনভঙ্গি এবং পিছনের সমস্ত কর্মকাণ্ড দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমরা এসছি একটা মধু উৎপাদন ফার্মে, অর্থাৎ মৌ চাষ করে যে মধু উৎপাদন করা হয় সেটা টোটাল প্রক্রিয়াটা আপনাদের সাথে পরিচয় করে দিব। আমরা আনিশা হানির একটা প্রজেক্টে আসি। আনিশা হানির ভাইয়ের আসছে সাতক্ষীরা থেকে, আর আমরা আছি জামালপুর জেলার আহ, নাপিতের চর নামক একটা জায়গায়। তো ভাইয়া, আপনার জার্নি মানে মৌ চাষে কিভাবে আসলেন এবং আহ, কিভাবে শুরুটা হইলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভাই এসেছি মৌসাসে 11 সালে আমি শুরু করেছিলাম। 2011 সালে। হ্যাঁ জি, 11 সালে শুরু করেছিলাম, 2011 সালে। তো তার আগে আমি অন্য একটা সেক্টরে ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম। তো সেখান থেকে আমি দেখলাম যে আমাদের এলাকায় এই বক্সে করে মানুষ সুন্দরবনে আসে, সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে নিয়ে যায়। তো আমার ভেতরে এটা একটু মানে খুব ভালো ইন্সপায়ার করলো যে আমি তাহলে দেখি আমি যে বর্তমান যেখানে আছি এখান থেকে তো ভালো ইনকাম আমার আর্ন হচ্ছে না, তাহলে আমি ওখান থেকে কিছুটা ইনকাম করা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ খুব ছোট্ট থেকে শুরু করেছিলাম। কত 28 থেকে 30টা বক্স নিয়ে আমরা শুরু করেছিলাম। তো এখন তো আলহামদুলিল্লাহ প্রায় 448টা বক্স আছে আমাদের। তো প্রথমে শুরুতে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? আমি শুরু থেকে ইনভেস্ট করেছিলাম প্রায় 90,000 টাকা। টোটাল পুঁজি ছিল তখন নব্বই নব্বই হাজার হাজার টাকা টাকা বর্তমানে পুঁজি কত? এবং এই যে 90,000 টাকা পুঁজি ছিল, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমার কিন্তু এই টাকাটা আমি আমার আব্বুকে বললাম যে আমি ওই চাষে আমি মৌ চাষে যাব, আমাকে কিছু টাকা দাও। তো আব্বু বলল, আরে তুমি যে ওই চাষে যাবা, ওই মধু যে সংগ্রহ হয় এই মধু কি মানুষ খায় নাকি? এই মধু তো মানুষ খায় না, তুমি এই মধু সংগ্রহ কোথায় বিক্রি করবা? তারপরে তবে আমার আম্মার খুব আগ্রহ ছিল, এবং আমার আগ্রহ দেখে আম্মা না করিনি। আলহামদুলিল্লাহ আমাকে ওখান থেকে 50,000 টাকা আমাকে দেয়। দেওয়ার পর আর কিছু জায়গা থেকে আমি টাকাটা ম্যানেজ করি আমি শুরু করি। এখন তো আলহামদুলিল্লাহ প্রায় 448টা মৌবক্স আছে, এবং আমাদের দেশের মধ্যে যতগুলো মৌখামার আছে, মানে যে কয়টা খামার বড় আছে তার ভেতরে আমাদেরটা আছে, এবং আমাদেরটা এখান থেকে 2 বছর আগে দেশের ভেতরে টপ ছিল, মানে এতগুলো বক্স কারো ছিল না। দিতে সুবিধা হবে, তো সবগুলো আলহামদুলিল্লাহ এখান থেকে খুঁজে পাওয়া গেল। মানে আমরাও মধু সংগ্রহ করছি, মধু সংগ্রহ করে আমাদের বেনিফিটের পাশাপাশি আরো কয়েকজনের কর্মসংস্থান এখানে হচ্ছে। আপনার তারাও টিমে এখন টোটাল এখন কতজন বর্তমানে আছে? 9 জন আছে। 9 জন কাজ 9 জন করছে। আছে। আর যদি বলি আপনার এক সিজনে, এই সিজনে আপনার উৎপাদনের লক্ষ্যমাত্রা কত, কতটুকু মধু উৎপাদন করতে পারে? এটা তো আসলে ভাইয়া আবহাওয়া কেন্দ্রিক ব্যবসা, এখানে কিছু বলাও যায় না ওইভাবে। তারপরেও মানে মানে যদি লাস্ট আমাদের সিজনের লার্নিং থেকে আমরা বলি যে কতটুকু, যদি আনুমানিক একটা আমাদের যে বক্স আছে, যদি সামনে যে মাঠগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাঠগুলো থেকে ভালো আমরা প্রোডাকশন করার আমাদের তৌফিক দেয়, তাহলে ইনশাল্লাহ 30 টন পার হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো 30 টন। আহ, এটাই
দেখেন ছোট্ট ছোট্ট খুব আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট খুব ক্ষুদ্র সৃষ্টি, এই ক্ষুদ্র সৃষ্টি থেকে এই ক্ষুদ্র সৃষ্টিকে কাজে লাগিয়ে একজন উদ্যোক্তা 30 টন মধু এই ক্ষুদ্র শ্রমিকদেরকে দিয়ে মানে জমা করছে। এটা একটা বিরাট অর্জন। এবং এই 30 টন মধু যদি আহরিত না হইতো তাহলে কিন্তু আমাদের দেশে ফসলের প্রোডাকশন কমে যেত। কম হতো। মানে আহ, এটা এমন হওয়া উচিত যে দেশের সমস্ত যতগুলা আম, উৎপাদন কেন্দ্র আছে, যতগুলা কৃষি খামার আছে, সবারই অ্যাকচুয়ালি কিছু মৌবক্স নিয়ে রাখা উচিত তার ক্রপস প্রোডাকশন বাড়ানোর জন্য। জি। তাতে কি পরাগায়নটা ঠিকঠাক মতো হয়। অনেকে এখনো ম্যানুয়াল পরাগায়ন করে দিতে হয়, যেরকম কুমড়ো ফুল, তারপরে পটল আছে। পটল আছে, এগুলো কিন্তু ম্যানুয়াল পরাগায়ন করতে হয়। কিন্তু এই খামারিরাই যদি 2টা 4টা মৌবক্স নিজেরা রেখে দেয় তাদের খামারে, তাহলে কিন্তু আর পরাগায়নের দায়িত্ব নিজের নিতে হবে না, মাছিগুলো পরাগায়ন করে দেবে। এটা হচ্ছে পরাগায়ন, প্রাকৃতিক পরাগায়নের একটা আহ, একবারে জাদুকরী ব্যাপার। জি। আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত মধু। মধু নিয়ে একটা মানে গোটা সূরা আছে কোরআনে। মধুর গুরুত্ব কিংবা মধুর উপকারিতা আমাদের জীবনে আমরা অপরিসীম। আমরা মধুকে বলা হয় শিফাউল লিন্নাস। আচ্ছা, সর্বোত্তম দাওয়া। জি। এই সর্বোত্তম দাওয়া আহ, আমরা দেখছি, পাশে যদি দেখি আমরা মধু আজকে হারভেস্ট করছি। তো ভাইয়ার পুরা গল্পটা আমরা শুনবো, আমাদের পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও থেকে আমরা একবারে ভিডিওর শেষে যে ভাইয়ার পুরা আহ, আহ, মধু কিভাবে প্রসেস করে, কিভাবে বাজারজাত করে, সার্বিক প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব। সরিষা ফুলের মধুটা, তো সরিষা ফুলের মধুটা যেমন এখানে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে সরিষা ফুলের মধুতে। তো এখন মানুষের একটা ভুল ধারণা রয়ে গেছে যে সরিষা ফুলের মধু জমে গেলেই ভেজাল, অথচ সরিষা ফুলের মধুর জমে যাওয়াই কিন্তু আসল বৈশিষ্ট্য, এটা জমবেই। সরিষা ফুলের মধু সারা দেশে হয়, সবচেয়ে বেশি হয়, সবচেয়ে সাশ্রয়ী হয়, সবচেয়ে ঘন হয়, সবচেয়ে বেশি জমে যায়। ব্যাপার এই ক্রিস্টাল ক্রিম এইটা কিন্তু আগে মানে এতটা জানতো না কেউ যে ক্রিস্টাল কি ক্রিম কি। তো আমরা যেটা উৎপাদন করছি এটা কিছুদিন পর যখন জমে যাবে এটাকে ক্রিস্টাল হয়ে যাবে। তো এই মধুটা নির্দিষ্ট একটা পাত্রের মাধ্যমে সেখানে ব্লেন্ড করে মধুটা ক্রিমে রূপান্তর করা হয়। সেখানে ওই যে ওই সরিষা ফুলের মধুতে একটা যে কিছু স্তর থাকে, ঠিক আছে, সেই স্তরগুলো সম্পূর্ণ মিহি হয়ে যায়। মিহি হওয়ার পরে ওইটাকে ক্রিম হানি বলা হয়। তো মানুষ এখন ক্রিম হানিটাও খাচ্ছে, ক্রিস্টালটাও খাচ্ছে। কেউ কেউ আবার ওই সরিষা ফুলের মধু আমরা যখন হারভেস্ট করছি, এই হারভেস্ট করার পরে একটা সরিষার যে একটা ঘেরানটা, এই ঘেরানটা অনেকেই নিতে পারে না। তো ক্রিম হানি যখন করা হয়, ক্রিম হানিতে এই ঘেরানটা থাকে না। আবার অনেকে এই ক্রিম হানি খেতে পারে না, তাদের কাছে এই ঘেরানটাই লাগবে তাদের। এক একজনের টেস্ট বাডের এক জন্য এক জি এক জি রকম মধু। জি। আবার ওই কোশ্চেনটা করতেছি, আপনি এইভাবে উত্তর দিন। আপনার এই মধুর মূল ক্রেতা কারা? আমাদের এই মধুর মূল ক্রেতা হোলসেলার যারা আছে, যারা মধু সেলার আছে তারাই। কিন্তু আপনি তো প্রসেসিং করেন, আপনি চাইলে তো এটা রিটেল পর্যায়েও বেচতে পারেন, কেন এটাতে? আমরা সে শুরু থেকেই ভাইয়া হোলসেল, মানে আমরা সরাসরি উৎপাদক, আমরা উৎপাদন করে যারা সেলার আছে তাদেরকে দিয়ে দিচ্ছি। যদি কোনো কাস্টমার এরকম হয় যে এই ভিডিও দেখে তার মনে হচ্ছে যে না ভাইয়ার কাছ থেকে মধু নিব, তো সে কিভাবে নিবে, কিংবা মিনিমাম সে কতটুকু নিতে পারবে? আমরা অ্যাকচুয়ালি তো খুচরাভাবে সেল করি না ভাইয়া, তারপরেও যদি কোনো কাস্টমার মধু নিতে চায়, তো আমাদের যে সর্বনিম্ন একটা মিনিমাম অর্ডার আছে 6 কেজি, 5 লিটারের বোতলে 6 কেজি করে মধু নিতে পারবে। অনেক ধন্যবাদ ভাইয়া। প্রথম বছর কি লাভের মুখ দেখেছিলেন ব্যবসা যখন শুরু করেছিলেন? না, লস ছিল। কত বছর পরে এসে লাভের মুখ দেখেছেন? আসলে ওই সময় তো মধুর যে পাইকারি বাজার মূল্য খুবই কম ছিল, আমরা চাষিরা বেনিফিট হতে আমাদের অনেক সময় লেগেছে। আপনাদের মতন যারা এবং আরও অনেক উদ্যোক্তারা যখন তৈরি হয়েছে দেশের এই মৌ সেক্টরে, তখন আমরা চাষিরা এই প্রফিটের মুখ দেখছি। মধু জমে যাওয়া মধুর ভেজালের অন্যতম একটা বৈশিষ্ট্য বলে সবাই জানে, এটা নিয়ে আপনার মন্তব্য?
মধু জমে যাওয়া, এটা মধু জমতে পারে। সরিষা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু, লিচু ফুলের মধুর আংশিক জমে যায়। এটা আহ, কেন জমে যায়? সরিষা ফুলের মধুতে এবং ধনিয়া ফুলের মধুতে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে। গ্লুকোজ মধুতে যখন একটু তাপমাত্রা নিচে চলে আসে তখন মধুকে জমতে সাহায্য করে। এখন মানুষ তো আগে জমা মধু, মধু জমলেই ভাবতো ভেজাল। তো এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের এবং যারা অনলাইন ব্যবসায়ী আছে তাদেরকে তাদের প্রচারণার ফলে মানুষ মধু চিনতে শিখেছে। মানুষ এখন আর ওই জমে গেলেই যে ভেজাল না, এই থিং থেকে মানুষ কিছুটা সরে এসেছে। ভেজাল এবং খাঁটি এই দুটো মধুর পার্থক্য করার মানদণ্ড কি? ভেজাল এবং খাঁটি মানুষ যখন, মানে আমাদের দেশে তো সেই ধরনের যন্ত্র এখনো তৈরি হয়নি যে মধু ইনস্ট্যান্ট একেবারে ধরে ফেলবে যে এই মধুটা ভেজাল, এটা খাঁটি। তবে মানুষ এখন মধু চিনতে শিখেছে। যখন আপনি মধু নিয়ে কাজ করবেন তখন অটোমেটিক প্রত্যেকটা মধুর স্বাদ ঘ্রাণ ভিন্ন, প্রত্যেকটা মধুর কালার ভিন্ন, স্বাদ ভিন্ন, রং ভিন্ন। তো ওই যেমন সরিষা ফুলের মধু জমে যাবে, রং প্রথম অবস্থায় যখন জমে যাবে সাদা হবে। কালো জিরা ফুলের মধু রং কিছুটা আহ, কালো কালার হবে, স্বাদটা গুড়ান ঘ্রাণ খাবে। সুন্দরবনের মধুর বৈশিষ্ট্য আবার আলাদা। লিচু ফুলের মধুর যে একটা লিচুর যে একটা ভাবটা ওটা থাকবে লিচুতে। আবার বরই ফুলের মধুর স্বাদটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এই জন্য প্রত্যেকটা মধুর স্বাদ ঘ্রাণ আলাদা। এটা যখন মানুষ খাবে প্রত্যেকটা মধু নিয়ে, এটা তো বুঝতে পারবে যে কোন মধুটা কোন ফুলের। একটা মৌ বক্স তৈরি করতে কত টাকা লাগে? একটা মৌবাক্স তৈরি করতে তা 5 থেকে 6 হাজার খুলে একটা মৌবাক্স তৈরি চাক হয়ে সহ? যায়। মানে একটা বক্সে 8খানা করে চাক থাকে। তো বক্স এবং 8খানা চাক দিয়ে আরও কিছু ইনস্ট্রুমেন্ট ওখানে মূল্য যোগ হয়ে প্রায় 6 হাজারের কাছাকাছি চলে যায়। একটা মৌ বক্স থেকে বছরে কত টাকার মধু সংগ্রহ করা যায়? আসলে ওইভাবে তো আমরা ক্যালকুলেশন করে দেখা হয় না। তারপরেও একটা বক্স থেকে আসলে মানে একবার দেখা যাচ্ছে যে একটা মাঠে একবার 6 থেকে 7 কেজি মধু সংগ্রহ করা যায়, মানে একবার হারভেস্টে। আমরা প্রকৃতি থেকে দুই ভাবে মধু পাই। একটা হচ্ছে প্রাকৃতিক চাকের মধু, সেটা সাধারণত সুন্দরবনেই আমরা বাংলাদেশের মেইন সংগ্রহ। আর একটা হচ্ছে যেটা চাষের মধু মৌ বক্সে হয়। এই দুইটার মধ্যে যদি মানুষ বলে যে কোনটা ভালো, কোনটা খাঁটি, কোনটা ভেজাল, আপনার উত্তর কি হবে? মানুষ এখন চাষের মধু সম্পর্কে জানে না। এই এই না জানার কারণেই মানুষের মাথায় যেটা আগে আসে যে চাষের মধু মাত্রই ভেজাল। অথচ আমরা যে মধুটা হারভেস্ট করি আমরা দেখি যে আমাদের মধুটা পরিপক্ক হয়েছে কিনা। যখন পরিপক্ক হয়ে যায় আমাদের রিফেক্টিমিটার আছে, সেখানে ওয়াটার পার্সেন্টটা নির্ণয় করা যায়। তো যখন দেখি যে মধুটার মান ভালো হয়েছে তখন আমরা মধুটা হারভেস্ট করি। চাকের মধুটা কিন্তু সেইটা করা যায় না। তো আমি বলছি না যে চাকেরটা খারাপ, তবে মানুষের আমি মনে করি যে আমাদের চাষের মধুটা মানসম্মত উপায়ে হারভেস্ট করা যায় এখানে। আপনার ব্যবসার সবচেয়ে সাফল্যর মুহূর্ত কি ছিল? আমাদের ব্যবসায় সাফল্যের মুহূর্ত ছিল যে আমরা আগে তো খুব স্বল্প পরিসরে শুরু করেছিলাম। এখন তো আলহামদুলিল্লাহ মৌ সেক্টরে যারা মধু নিয়ে কাজ করছে তারা তো আমাদের প্রতিষ্ঠানকে আলহামদুলিল্লাহ কম বেশি সবাই চেনে, জানে যে আনিশাহানি ভালো মানের মধু উৎপাদন করে। আর এখান থেকে আরও কয়েকজনের কর্মসংস্থান হয়েছে। এটা আমাদের কাছে খুব ভালো লাগে যে আমি নিজেও কাজের সন্ধানে ছিলাম, আর এখন আমার এই সেক্টরে এসেও আরও কয়েকজন যে এখান থেকে কর্মসংস্থান হয়েছে তাদের, এটা আমার খুব ভালো লাগে ভাইয়া। আর এই একটা মৌ বক্স পরিচালনা ব্যয়, অর্থাৎ অ্যাভারেজে দখেন দখেন সবসময় প্রকৃতিতে মধু থাকে না। অনেকে বলে একটা মিথ, আরেকটা মিথ আপনার কাছ থেকে ভাঙতে চাই। অনেকে বলে মৌমাছিকে চিনি খাওয়ায় মধু উৎপাদন করে, এটা কি আসলে কথাটা সত্য কিনা, কিংবা এটা পসিবল কিনা? ও, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। মানুষ মনে করে যে মৌমাছিকে চিনি খাওয়িয়ে আমরা মধু উৎপাদন করি, আদি কিন্তু তা নয়। আমরা চিনি খাওয়াই কখন খাওয়াই? যখন কোথাও ফুল থাকে না, যেমন 6 মাস আমাদের ডাক পিরিয়ড থাকে মৌমাছির অক্সিজেন। যেমন আমার এই প্রজেক্টে এবছর 10.5 লক্ষ টাকার চিনি খাইছে মৌমাছি।
কিন্তু সেখান থেকে কোনো এক মধু ফোঁটা উৎপাদন, মধু আসেনি, রাইট, এক ফোঁটাও না মধু উৎপাদন হয় নাই। মধু 10 আসেনি। লক্ষ টাকার শুধু উনি চিনি খেয়ে মৌমাছিগুলোকে সার্ভাইভ করানো, চিন্তা করেন একটা বাঁচিয়ে রাখার জন্য। মৌমাছিগুলোকে বাঁচিয়ে তো রাখতে হবে, যখন প্রকৃতিতে প্রচুর বৃষ্টি থাকে, ঝড় থাকে, কোনো ফুল থাকে না। বর্ষার সিজন থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত যদি ধরি, প্রকৃতিতে তেমন কোনো প্রাকৃতিক ফুল থাকে না। থাকে না এই তখন। টাইমটাকে মৌমাছিগুলোকে সার্ভাইভ করানোর জন্য মৌমাছিকে এক্সট্রা ফিডিং দিতে হয়, এটাকেই বলা হয় চিনি খাওয়ানো। এবং এই চিনি খাওয়ানো থেকে কোনো মধুর উৎপাদন হয় না, কারণ চিনি খেয়ে মধুগুলো শুধু সার্ভাইভ করে, এটা এর বেশি কিছু হয় না। এবং আমার দর্শকদের জন্য আমরা হচ্ছে একটা আপনি হচ্ছে আমাদের পঞ্চমতম অতিথি, অর্থাৎ পঞ্চম পর্ব আমাদের এই সিজনের। এই পঞ্চম পর্বে আমাদের দর্শকদের জন্য কি বলতে চান মৌমাছি এবং আপনার এই উদ্যোগের পুরো আহ, অভিজ্ঞতা থেকে কিছু বলুন। আমরা তো একেবারে মাঠ পর্যায় থেকে কাজ করে যাচ্ছি, একেবারে প্রান্তিক পর্যায় থেকে, রুট লেভেল থেকে। তো আপনাদের যারা ক্রেতা যারা আছে তাদের উদ্দেশ্যে আমরা বলবো, যারা অনেকেই আছে মধুপ্রেমী, যারা সবসময় মধুকে পছন্দ করে, তো আমরা বলবো যে চাষের মধু চাকের মধুকে না তফাৎ করে ভালো মানের মধু, ভালো গুণগত মানের মধু যেখান থেকে পাবেন আমরা সেখান থেকে খাবেন অবশ্যই। আর ভাই, আমার দর্শকদের জন্য বার্তা কি, আর এই ব্যবসায় এসে আপনি কি শিক্ষা পেলেন কিংবা আপনার অর্জন কি? আমি আমি এই পেশায় এসে মানে এমনভাবে জড়িয়ে গেছি যে একবার মৌমাছির সাথে আমি সম্পূর্ণ বন্ধুত্ব গড়ে গেছি এখানে। তো যারা আপনার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটা আমি কিছু বলতে চাই, সেটা হলো যে আমরা যে মধুটা উৎপাদন করেছি সরিষা ফুলের মধু, একটা নির্দিষ্ট দিন পরে জমে যায়। এখনই আপনাদের মাথায় একটা থিং রয়ে গেছে যে সরিষা ফুলের মধু জমে গেলে ভেজাল, আদি কিন্তু তা নয়। জমা মধু যেখানে পাবেন সেখান থেকে আপনারা নিন। এবং যদি এই পেশায় কেউ আসতে চান, আমরা কিন্তু মধুর পাশাপাশি মৌবক্সও বিক্রি করে থাকি, এবং মৌবক্সের যাবতীয় ইনস্ট্রুমেন্ট আমরা বিক্রি করে থাকি। কেউ আসলে আমাদের সাথে থেকে কিছুদিন মৌচাষ শিখে কয়েকটা বক্স নিয়ে সে নিজের মতো শুরু করতে পারবে। ভাইয়া, এই যে পুরা মার্কেটে 2 কেজি মধু একবারে সর্বনিম্ন মূল্যে অফারের ছড়াছড়ি, এটা নিয়ে আপনার মন্তব্য কি? ও এখন যেটা দেখছি আমার বর্তমান মার্কেটে, যে 2 কেজি মধু এত টাকা, 2 কেজি মধু এত টাকা, মানে আদি যিনি ভোক্তা তিনি কিন্তু গ্রেডটা চেনে না, যে মধু তার কাছে যেটা যাচ্ছে এটা কোন গ্রেডের মধু, অথচ তার কাছে 2 কেজি মধু নামমাত্র মূল্যে এ গ্রেডের বলে তার কাছে প্রেজেন্ট করতেছে। তো এই যে অফারের ছড়াছড়ি যদি এখনও চলতে থাকে, তাহলে আমার দৃষ্টিকোণ থেকেই আমি বলবো যে চাষিরা ভালো মধু উৎপাদনের যে আগে আচ্ছা বলতে থাকেন। জি, চাষিরা ভালো মানের মধু উৎপাদনের আগ্রহ থেকে কিন্তু সরিয়ে আসবে, পিছিয়ে আসবে। তো এটা বন্ধ হওয়া উচিত, এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। তাহলে চাষিরা ভালো মানের মধু উৎপাদন করবে এবং যিনি ভোক্তা আছে তার কাছে ভালো মানের মধু পৌঁছে যাবে। ধন্যবাদ ভাইয়া, অনেক সময় দিলেন আমাদেরকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনার আরো আরো অনেক মৌবক্স হোক, বাংলাদেশের সবচেয়ে বড় মৌ খামারের মালিক হন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্রিয়া জানাচ্ছি ইনজামাম ভাইয়ের কাছে। আজকে আমাদেরকে সারা দিন মধু নিয়ে নানান রকম তথ্য, জানা অজানা অনেক কিছু জানতে পারলাম আপনার সাথে কথা বলি। এবং এটাতে ভালো লাগে যে আমরা চেষ্টা করছি দিন দিন মধুর কোয়ালিটি উন্নত করার জন্য। জি জি জি, কথা বলছি আজকে সারাদিন আমাদেরকে এন্টারটেইন করলেন আনিশা হানির স্বত্বাধিকারী ইনজামাম হক ভাইয়া, আপনি বলেন। খুব ভালো লেগেছে যে আপনারা এত দূর কষ্ট করে আমাদের খামারে এসেছেন শুধু জানার জন্য, দেখার জন্য যে আমরা আপনাদেরকে কিভাবে যে মধুটা উৎপাদন করেছি, কিভাবে দিচ্ছি। তো সেই সকাল থেকে আপনারা আসলেন, মধু উৎপাদন প্রক্রিয়া দেখলেন, এবং আমাদের সাথে সময় দিয়ে খুব ভালো লাগলো আমার নিজেরও। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।